আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি হচ্ছে এই যে ওয়াহলুল এখন উকদাতাম মিন এই যে লিসানি টাইম ইয়াফকাহু করে কাওলি। হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ এই যে ভিডিও হচ্ছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ফলাফল প্রকাশ, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানের প্রথম পর্বের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব কামাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা তথা নরসিংদী শহরের অত্যন্ত সুপরিচিত মুখ আমার প্রিয় শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ, উপস্থিত আছেন আজকের প্রথম পর্বের বিভিন্ন বিশেষ অতিথিবৃন্দ জনাব খাদেমুর রসুল সরকার, জনাব রফিকুল ইসলাম, জনাব শফিকুল ইসলাম তহিন সহ নরসিংদীর অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি, যার সাথে আমার আজকে ফেস টু ফেস পরিচয়, তার নাম আমি অনেক আগেই শুনেছি, অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ সোলাইমান খান মাসুম সহ এই প্রতিষ্ঠানের সম্মানিত আসাদে কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রায় 2 ঘন্টা ধরে আজকের এই অনুষ্ঠানটি চলমান রয়েছে এবং বিভিন্ন পর্যায়ে অতিথিবৃন্দ অনেক মূল্যবান কথা বলেছেন। এই শেষ পর্যায়ে এসে বক্তব্য আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে বলে আমার মনে হয় না। তো আমি খুব সংক্ষেপে 2-1টি কথা বলেই আমি শেষ করব। তো আমার নাম অনেকেই শুনেছেন হয়তোবা। আমি এই ব্রাহ্মণদেরই সন্তান। আমাদের পরিবারের 3য় প্রজন্মের আমরা মানুষ। আমার দাদা নরসিংদী এসে বাড়ি করেছেন, আমার বাবা গত হয়েছেন, আমারও তো প্রায় বার্ধক্য চলে এসেছে। আমি এই প্রতিষ্ঠানের মতো একটি প্রতিষ্ঠান আল ফারুক একাডেমিতে শিক্ষকতা দিয়ে আমার কর্মজীবন শুরু হয়েছে। তারপরে আমি প্রাইমারি স্কুল, সরকারি হাই স্কুল এবং আরেকটি ভালো প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমি আমার ক্যারিয়ারকে এই পর্যন্ত নিয়ে এসেছি। আমি রাঙ্গামাটি জেলা গভর্নমেন্ট স্কুল পার্বত্য চট্টগ্রামে সহকারী শিক্ষক হিসাবে যোগদানের মধ্যে দিয়ে আমার গভর্নমেন্ট স্কুলের চাকরি শুরু। তারপরে আমি নরসিংদী কামিনী কিছু সরকারি উচ্চ বিদ্যালয় তথা ব্রাহ্মণদী গভর্নমেন্ট স্কুলে আমি প্রায় 3 দশক চাকরি করেছি। আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই বিদ্যালয় থেকে 8ই মে 2024 সালে আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে প্রমোশন পেয়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি হাওড়া এলাকা। ওখানে আমি প্রায় 11 মাস চাকরি করার পর মার্চ মাসের 16 তারিখে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি এবং অদ্যাবধি আমি অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি এই সময়টুকুতে বাইরের আর কোনো প্রতিষ্ঠানে সময় দেওয়ার সুযোগ হয়নি। 2টি শিফটে ভাগ হওয়া স্কুলটিতে আমি সকাল 6:30টায় প্রবেশ করি এবং সন্ধ্যা ঘনিয়ে এসে কখনো সন্ধ্যার পর পর্যন্ত থেকে আমি কখনো মাগরিবের নামাজ স্কুলে, কখনো নিজ মসজিদে এসে পরে বাসায় ঢুকি, তারপর আবার একটু রেস্ট নিয়ে রাত্রি অতিবাহিত আবার সকালে আমার কর্মস্থলে চলে যেতে হয়। শুক্র শনি পর্যন্ত ওই প্রতিষ্ঠানে আমাকে সময় দিতে হয়েছে। আমার পূর্বে 3টি হেডমাস্টার ছিলেন সেখানে। ওনাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, তবে ওনাদের অনেকগুলো গ্যাপ আমাকে পূরণ করতে হয়েছে। একাডেমিক এবং প্রশাসনিক সাইড আমাকে অনেকগুলো পরিবর্তন এবং অনেক ক্ষেত্রে সংস্কার করে আমি আমার যাত্রা অব্যাহত রেখেছি। আগামী বছরের মাঝামাঝি ইনশাল্লাহ আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমি সরকারি চাকরি থেকে অবসরে যাব। এরপরে আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। আমি একজন ছোটোখাটো লেখক, বেশ কয়েকটি বই আমার বের হয়েছে এবং আমি এখনও লেখাপড়া ইনশাল্লাহ অব্যাহত রাখবো। এরপর যদি আল্লাহ কোথাও রিজিক রাখে সেটা ভিন্ন কথা। এবার আমি ফিরে আসছি এই প্রতিষ্ঠান সম্পর্কে 2টি কথা বলছি। শিক্ষানগরী খ্যাত এই নরসিংদী শহরের ব্রাহ্মণদী এলাকা, যেটাকে নরসিংদী সারা ভারতের দার্জিলিংও বলা যেতে পারে, যেটা আমাদের একজন বক্তা বলে গেছেন যে প্রথম আলোতে এসেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের হাট হলো এই ব্রাহ্মণদী।
এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে এত অল্প জায়গায় কোথাও আছে বলে আমার জানা নেই। এজন্য আমরা গর্বিত এবং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এই এলাকায় যারা শিক্ষা প্রতিষ্ঠান করছেন প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু দাঁড়িয়ে গেছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানই কিন্তু ছাত্র নিয়ে শিক্ষার বিশাল মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। এজন্য এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, যারা শিক্ষক এবং যারা শিক্ষানুরাগী সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার 3 সন্তানের মধ্যে 2 সন্তানই এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। পরবর্তী পর্যায়ে যারা নরসিংদী সরকারি স্কুল এবং কলেজ এবং এখন তারা উচ্চশিক্ষায় রয়েছেন। তো আমি যে বিষয়টি আমার কাছে দীর্ঘ শিক্ষকতার জীবনে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের মূল সমস্যা কোনটা, কেউ বলে জনসংখ্যার সমস্যা, কেউ বলে দুর্নীতির সমস্যা। আমার কাছে মনে হয় বাংলাদেশের বড় সমস্যা হলো শিক্ষার সমস্যা। কেন শিক্ষার সমস্যা? এই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে এটা আমরা তৈরি করি নাই। এটা আমাদেরকে যে যারা গোলাম বানিয়েছিল 190 বছর সেই ইংরেজরা তৈরি করে দিয়ে গেছে। ইংরেজরা এদেশে ভালো মানুষ, ভালো নাগরিক, ভালো মুসলমান তৈরি করার জন্য এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে নাই। তারা তৈরি করেছিল তাদের উপনিবেশটাকে যাতে করে পাকাপোক্ত হয়, একদল তাদের পদলেহী কেরানি যাতে তৈরি করতে পারে, সেই জন্য ইংরেজরা আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে এই শিক্ষা ব্যবস্থা তারা চালু করে দিয়ে গেছে। আপনার ইতিহাসটা পড়ে দেখেন, ইংরেজদের প্রবর্তিত সেই শিক্ষা ব্যবস্থা অদ্যাবধি ধারাবাহিকতায় আমরা ওইটার উত্তরাধিকারী হিসেবে কাজ করছি। এই শিক্ষা ব্যবস্থায় না আছে ভালো মানুষ হওয়ার তাগিদ, না আছে ভালো মুসলমান হওয়ার কোনো সুস্পষ্ট নির্দেশনা, না আছে একটা সুনাগরিক হওয়ার সুস্পষ্ট নির্দেশনা। 47 ইংরেজরা চলে গেছে, আজকে আমরা 47-এর পরে প্রায় 80 বছর হয়ে গেছে। এরপরে আমরা 72-এ আবার স্বাধীনতা পেলাম, তাও 54 বছর অতিবাহিত হচ্ছে। কিন্তু এই জাতির সত্যিকারের মানুষ তৈরি করার জন্যে, সত্যিকারের দেশপ্রেমিক তৈরি করার জন্য এবং সত্যিকারের মুসলমান তৈরি করার জন্য স্বাধীনতার পর এই দেশে কোনো শিক্ষা ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশনা দিতে পারে নাই। প্রত্যেক সরকার আসে, একটা শিক্ষা কমিশন দেয়, শিক্ষা কমিশন গঠিত হয়, কিছু নির্দেশনা দেয়, কিন্তু পরবর্তী পর্যায়ে এই শিক্ষা কমিশন আর আলোর পথ দেখে না। যা হোক, এখন আপনারা যদি কেউ বলি, আপনাদের যদি কাউকে প্রশ্ন করি যে এই আদর্শ স্কুলের ক্যাম্পাসে যদি আমরা একটা তেঁতুল গাছ বপন করি আর যদি আমরা সকলে মিলে দোয়া করতে থাকি, একেবারে আজহারি সহ বড় বড় হুজুরদেরকে নিয়ে, কামালউদ্দিন জাফরি সহ আরো যারা বিখ্যাত আলেম আছেন, যে হুজুর আপনি দোয়া করতে থাকেন এই তেঁতুল গাছের থেকে যেন রাজশাহীর ফজলিয়াম বেরিয়ে আসে, এটা কি সম্ভব? বলেন আপনারা সম্ভব? তেঁতুল গাছ লাগিয়ে যেমন রাজশাহীর ফজলিয়ামের আশা করা যায় না, তেমনি এই ইংরেজ প্রবর্তিত তথাকথিত শিক্ষা ব্যবস্থা দিয়ে এই স্বাধীন জাতির উপযোগী আমাদের এই 24শে আগস্টের 5ই আগস্ট তথা 24শে চেতনার উপযোগী ভালো মানুষ হওয়ার তৈরি করার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আমাদেরকে যদি আমরা রাজশাহীর ফজলিয়াম পেতে চাই তাহলে এখানে রাজশাহীর ফজলিয়ামের গাছ বপন করতে হবে, তাইলে আমরা রাজশাহীর ফজলিয়াম আশা করতে পারবো। সুতরাং আমাদেরকে গোড়ায় যেটা সেটা আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হতে হবে। এই শিক্ষা ব্যবস্থার যেটা আমার স্বপ্ন, সেই শিক্ষা ব্যবস্থার সেই রূপরেখায় কিন্তু এই আদর্শ স্কুল শুরু করে দিয়েছে। ওরা একদিকে আধুনিক শিক্ষা দিচ্ছে, আরেকদিকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে, আরেকদিকে একটি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে যা কিছু দরকার কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা আপনারা দেখলেন বিভিন্ন শিক্ষার্থীরা পারফরমেন্স দিয়ে গেছে, কেউ ইংরেজিতে, কেউ বাংলাতে বক্তব্য রেখেছেন, আবার কেউ আবার সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, এগুলো কিন্তু পার্ট অফ এডুকেশন। শুধুমাত্র আপনার ছেলে মেয়ে লিখিত পরীক্ষা দিয়ে একেবারে 95% নাম্বার পেয়ে গেল এবং আপনি তৃপ্তির রেকর্ড তুললেন যে আমার ছেলে মেয়ে আসলেই একটা কিছু হয়ে গেছে, আপনি বোকার রাজ্যে বাস করছেন। আপনার শিক্ষার্থীর শারীরিক, মানসিক, আবেগিক এবং সার্বিক বিকাশ যদি হয় তাহলে আপনার সেই শিক্ষিত হয়েছে এবং এই শিক্ষার্থী আগামী দিন জাতির ভবিষ্যৎ হবে, এই শিক্ষার্থী ভালো মানুষ হবে, এই শিক্ষার্থী স্বাধীন জাতির উপযোগী নাগরিক হয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা এদেশের দেশপ্রেম নিয়ে এই দেশকে করতে পারবে। আপনি দেখেন তো দুর্নীতি কারা করছে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যারা সরকারি বড় বড় চাকরি করছে তারা কিন্তু দুর্নীতি করছে। ওই কৃষক, শ্রমিক, ওই মেহনতি জনতা কিন্তু দুর্নীতি করছে না। এখনো স্বাধীনতা এত বছর পরে বলা হচ্ছে দুর্নীতি আমাদের বড় সমস্যা। কারা করছে?
যারা লেখাপড়া শিখে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেরিয়েছে তারা দুর্নীতি করছে। তাহলে গলতটা কোন জায়গায়? গলত কোন জায়গায়? গলত হলো আমাদের শিক্ষা ব্যবস্থার মূলে। এখানে আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সত্যিকারের দেশপ্রেম, মানুষ হওয়া, আল্লাহকে ভয় করা, পরকালে জবাবদিহির অনুভূতি সবকিছু অনুপস্থিত। সুতরাং আমাদের রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যারা বসে আছেন তারা যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হতো, তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকতো, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে কিন্তু আমাদের দেশে এতগুলো সমস্যা হতো না। 234 কোটি বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে বিগত 16 বছরে পাচার হয়ে গেছে, যেটা আমার কথা নয়, সরকারের নিয়োজিত সেই কমিশন শ্বেতপত্র যে দিয়েছে আমাদের যারা সিডিবি সম্ভবত, ওনারা কিন্তু বলেছে এই টাকাগুলি দিয়ে বাংলাদেশ, আমরা সিঙ্গাপুর বলি, বাংলাদেশ মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া সহ আরও উন্নত হতে পারত। কেন হয়েছে? কারণ আমাদের যে শিক্ষা অর্থাৎ গোড়াতেই কিন্তু দলদ রয়ে গেছে। এই জায়গায় এই প্রতিষ্ঠান এই জায়গায় কিন্তু কাজ করছে, তারা কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এটা মূলত হলো বস্তুবাদী, ভোগবাদী এবং দুনিয়া কামানের শিক্ষা ব্যবস্থা। এই জন্যই আমাদের এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। আমাদের দরকার হলো ধর্মীয় মূল্যবোধে আধুনিক সকল উপকরণ সহ সব কিছু মিলিয়ে একমুখী একটি শিক্ষা ব্যবস্থা। দেখেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা কয়টা? একটা হলো সাধারণ শিক্ষা, একটা কারিগরি শিক্ষা, তারপরে আছে মাদ্রাসা শিক্ষা, এটা আবার দুই প্রকার, একটা আলিয়া আর একটা হলো কওমি, তারপরে আছে ইংলিশ কিন্ডারগার্টেন শিক্ষা, তারপরে রয়ে গেছে আমাদের ইংলিশ ভাষণ শিক্ষা। এই যে বিভিন্নমুখী শিক্ষা, তাহলে আমাদের দেশে এক চিন্তার এক মানুষ তৈরি হবে কিভাবে? আমরা তো প্রথমেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের মধ্যে ইংরেজদের প্রবর্তিত সেই ডিভিশনাল রুল, অর্থাৎ ভাগ করো এবং শাসন করো, ওই মানুষই আমরা তৈরি করে দিচ্ছি। মাদ্রাসা শেখে শিক্ষিত একটা ছেলে, তার ভাই যদি ইংলিশ মিডিয়ামে শিক্ষিত হয়, এই দুইজনের চিন্তা চেতনায় বিরাট একটা পার্থক্য থেকে যায়। অথচ আমাদের বাংলাদেশের মানুষ যদি সত্যিকারের স্বাধীনতা বেঁচে থাকতে চায়, তাহলে আমাদেরকে সর্বপ্রথমে দরকার জাতীয় ঐক্য এবং জাতীয় ঐক্য। কিন্তু এই বুড়ে কুঠারাঘাত করছে হলো আমাদের এই শিক্ষা ব্যবস্থা। মুসলিম বিশ্বের দিকে আমরা তাকিয়ে দেখেন, মিডল ইস্টের দিকে তাকান, মালয়েশিয়ার দিকে তাকান, তুরস্কের দিকে তাকিয়ে দেখেন, ওদের দেশে কিন্তু এই ধরনের শিক্ষা ব্যবস্থা নেই। মিডল ইস্টের শিক্ষা ব্যবস্থা দেখেন, ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু অবশ্যই ইসলামী মূল্যবোধ রয়েছে, আধুনিক সব সিস্টেম রয়েছে। এবং মালয়েশিয়ার দিকে তাকায় দেখেন একই অবস্থা। একমাত্র আমাদের বাংলাদেশের এবং এই উপমহাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থা ইংরেজ আমাদের দিয়ে গেছে। তো যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না। আমাদের এই যে কিন্ডারগার্টেন স্কুলগুলিতে আরেকটি বিষয় আমি বলছি যে শিক্ষা ব্যবস্থার প্রায় 90% কিন্তু বেসরকারি এবং এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের দায়িত্ব পালন করছে। আমরা যারা গভর্নমেন্টে আছি, সারা বাংলাদেশে আমি যখন জয়েন করি 319টা গভর্নমেন্ট স্কুল, এখন 700। তার মানে মোট শিক্ষার্থীর প্রাইমারি হাই স্কুল মিলে যদি 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি হয়, তার খুব সীমিত সংখ্যক আমরা পাঠদান করছি। এবং অনেক ক্ষেত্রে আমরা গভর্নমেন্টরা, আমি গভর্নমেন্ট হয়েছি এটা বলবো না, আমরা কিন্তু পারছি না। সপ্তাহে 2 দিন বন্ধ, আরো 86 দিন বন্ধ, বছরের 5-7 মাস স্কুল বন্ধ থাকে। এরপরে আমাদের নানাবিধ বিধিনিধি নিষেধের আওতায় আমরা এমনভাবে আষ্টপিষ্ট যে গভর্নমেন্ট স্কুলগুলিতে লেখাপড়া যেই মানের হওয়া দরকার ওই মানে কিন্তু হচ্ছে না। শিক্ষকরা টিউশনি না দারুণভাবে ব্যস্ত থাকে এবং ডাবল শিফটের স্কুলে সর্বোচ্চ 3 ঘন্টা চাকরি করে ওনারা দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে যায়। তো যাই হোক, এই জায়গাগুলিতে অবশ্যই আমাদের টাচ করতে হবে। আগামী দিনগুলিতে এই বিষয়গুলি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যতদিন আমরা উন্নতি করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের জাতির মুক্তি আসবে না। তো আগামী দিনগুলিতে আপনারা আপনার সন্তানকে প্রথমে মানুষ করবেন, এরপরে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করবেন, তারপর আধুনিক শিক্ষা শিক্ষিত করবেন। আর যদি আপনার সন্তানকে 3টি ভাষা আপনি শিক্ষা দিতে পারেন, তাহলে আই ক্যান চ্যালেঞ্জ হি উইল বি গেইন ইন লাইফ। একটি বাংলা ভাষা শুদ্ধভাবে শিখাবেন, ইংরেজি ভাষা শিখাবেন এবং আরবি ভাষা শিখাবেন। এই 3টি ভাষা যদি কেউ পারে, তাহলে আপনার সন্তান আমি মনে করি শিক্ষিত হয়েছে এবং পৃথিবীর যে কোনো দেশে চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সন্তান গেইন হবে। যদি আরবি বাদ দিয়ে বাকি 2টা শিখান, তাহলে দুনিয়া কামাবে কিন্তু পরকাল বাকি রয়ে গেল। তো
পরকাল বাকি রয়ে গেলে তো একজন মুসলমান হিসেবে আমাদের 16 নেই বৃথা। যাই হোক, অভিভাবকদের একটি কথা বলে আমি আপনাদের শেষ করে দিচ্ছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের একটু বড় দায়িত্ব আছে। কিন্তু স্কুল বন্ধ থাকে 6 মাস, আর বাকি সময় আপনার সন্তান কিন্তু আপনার আশেপাশেই থাকে। আপনার পারফরমেন্স, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার দায়িত্ববোধ আপনার সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। আপনি যদি নিজে আগে নিজেকে সংশোধন না করেন, অর্থাৎ নিজে যদি একজন ভালো মানুষ, ইমানদার মুসলমান না হন, তাহলে আপনার সন্তানকে আপনি ভালো মানুষ আশা করতে পারেন না। আপনি সন্তানকে পড়ার টেবিল বসায় দিয়ে আপনি যদি ওইদিকে গিয়া ইন্ডিয়ান সিরিয়াল দেখা শুরু করে দেন অথবা ফেসবুক টিপা শুরু করে দেন, তাহলে আর যাই হোক আপনার সন্তানকে মানুষ হবে না। আমি আপনাকে ফেসবুকের বিরোধী না, ইউটিউবের বিরোধী না, কিন্তু যেটা ভালো, এখন আমাদের এটা ইতিবাচক অনেক দিক আছে। এমন একটা সময় বের করে আপনি ওইগুলো দেখতে পারেন। কিন্তু আপনার সন্তানকে পড়ার টেবিলে বসায় দিয়ে আপনি যদি গিয়ে ওখানে ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখে এগুলো দেখেন, তাহলে আপনার সন্তান মানুষ হবে না। এটা হলো একটি কথা। আরেকটা হলো যে আমাদের আপনারা যেই কাজটা করেন সেটা হলো যে আমি আপনাদের আরেকটা কথা বলছি, যে আপনার A+-এর পিছনে দৌড়ান, যে আমার সন্তান A+ পেয়ে পেলে তাইলে মনে আসতে পারে সার্টিফিকেট পেয়ে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখা গেছে, অ্যানালাইসিস করে যে 50% ছাত্র SSC ACC-তে A+ পায় নাই, কিন্তু মেধার দৌড়ে তারা কিন্তু এগিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তাহলে বোঝা গেল A+টাই টার্গেট নয়। যদি আপনার ছেলে সত্যিকারের মেধাবী হয়, তাহলে A+ ছাড়াও কিন্তু আপনার সন্তান ভালো হতে পারে। আরেকজন বক্তা কিন্তু বলে গেছে, দেশের বাইরে যদি আপনার ছেলেকে পাঠাতে চান, তাহলে একাডেমিক সার্টিফিকেট 40% আর আদার্স কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু 60%। সুতরাং এই জিনিসগুলি মাথায় রেখে 2026 সাল আপনার সন্তানকে আপনি টার্গেট নিয়ে মানুষ করেন। আপনার সন্তান যদি মানুষ হয়, আপনার 100 কোটি টাকার সম্পদ ওইটা একদিকে যাবে, আপনার সন্তান একদিকে থাকবে। আপনার সন্তান যদি একটা BCS অফিসার হয়, আপনার মেয়ে যদি একটা সত্যিকারের মানুষ হয়, তাহলে 100 কোটি টাকা একদিকে, আপনার সন্তান একদিকে। এইটা বিজয়ী হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, সকলের শুভকামনা করে এবং 2026 সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যক্ষ মোহাম্মদ কামালউদ্দিন স্যার। সম্মানিত সুধী, সময় আমাদের খুব কম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান নরসিংদী আদর্শ স্কুলের